নমস্কার, সবাইকে সুপ্রভাত। আপনারা সবাই অনেক দূর থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। মেদিনীপুর থেকে, ঝাড়গ্রাম থেকে, সাগর থেকে, কাকদ্বীপ থেকে, রায়দিঘি থেকে এবং কলকাতা থেকে এবং জয়নগর, কৃষ্ণচন্দ্রপুর সব জায়গা থেকে যারা এসেছেন। আরও কিছু জায়গার নাম হয়তো আমি বলতে পারলাম না। সবাইকে সাদর আমন্ত্রণ। যারা মুক্তির এমপ্লয়ি, ভলেন্টিয়ার বা কাজ করছেন, এছাড়াও যারা আমাদের ওয়েল উইশার, যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত, এবং আমাদের বোর্ড মেম্বাররা এবং আমাদের সহযোগী বন্ধু সংস্থা, স্পন্সর, ইন্ডিভিজুয়াল স্পন্সর অথবা কোম্পানি স্পন্সর্স যারা আপনারা আজকে এসেছেন, এবং মঞ্চে উপবিষ্ট সবাই জ্ঞানী গুণীজনকে আমার নমস্কার এবং আন্তরিক অভিনন্দন এবং সাদর আমন্ত্রণ মুক্তির এই 20তম ফাউন্ডেশন ডেতে। এটা মুক্তির 20তম ফাউন্ডেশন ডে। 2023-এ যার পথ চলা শুরু হয়েছিল, গুটি গুটি পায়ে 2 দশক আমরা পেরিয়ে চলে এলাম। ভাবাই যায় না, 2 দশক পেরিয়ে আমরা আজকের কৈশোর পেরিয়ে পুরো একদম যুবক হয়ে দাঁড়ালাম এবং এত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। দাঁড়াতে পারার জন্য, সুবিধা করে দেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকে নিয়েই সেটা সম্ভব হয়েছে, না হলে সেটা কখনোই সম্ভব হতো না। সবাইকে নিয়েই এই পথ চলা শুরু, এবং এই পথ চলা কোনোদিন শেষ হবে না, এবং সবাইকে পাবো, সবাইকে সঙ্গে থাকবেন। এভাবে আমরা একসাথে যেন আমরা আরও অনেক মানুষের সেবা করার সুযোগ পেতে পারি, এবং সেই জন্য আমাদের পাশে থাকার, একসঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা তার জন্য। এবার আমি সশরীরে ওখানে থাকতে পারিনি, খুবই খারাপ লাগছে, কিন্তু আমি গোটা অনুষ্ঠানে সঙ্গে থাকব, দেখব, এবং আমি অনেক শুভকামনা আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে। প্রথাগতভাবে যেভাবে আমরা প্রত্যেক বছরের ফাউন্ডেশনের এই অনুষ্ঠান শুরু করি, তাতে সংস্থার সম্পাদক হিসাবে আমাকে প্রথমের দিকে কিছু গত 1 বছরের কিছু কাজের খতিয়ান দিতে হয়। আমি সেটা খুব বিস্তারিত কিছু দেব না, তার কারণ এরপরে প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা প্রোগ্রাম নিয়ে আপনারাই উঠে আসবেন মঞ্চে, আপনারাই বলবেন তাই নিয়ে। ফলে আমি আর খুব একটা ডিটেলসে যাব না, তবে কয়েকটি জিনিস যেগুলো না বললে একদম অধরা থেকে যায়, সেইগুলো আমি অল্প করে একটু ছুঁয়ে দিয়ে যাব, যাতে আপনারা সেই ব্যাপারগুলোকে বুঝতে পারেন বা জানতে পারেন। প্রথমত, এবছরে সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের যেটা, আমি প্রথমে ন্যাচারাল টার্মে বলে দিচ্ছি, তারপরে আমি সেটাকে একটু এক্সপ্লেন করে দেবো, যে আমরা এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে সোশ্যাল স্টক এক্সচেঞ্জ এসএসই তৈরি হয়েছে ইন্ডিয়াতে, তাতে আমরা গত মে মাসে নিজেদেরকে রেজিস্টার করাই ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম এনজিও হিসাবে এবং গোটা ভারতের 11তম এনজিও হিসাবে। এবং ভেরি রিসেন্টলি আমরা গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা এই গোটা ভারতের থার্ড এনজিও হিসাবে, তৃতীয় এনজিও হিসাবে আমরা সেখানে আমাদের
ইস্যু লিস্টিং করতে পেরেছি এবং যেটা 100% সাবস্ক্রাইবড হয়েছে। এবার এই টার্মগুলো অনেকেই আপনারা হয়তো পরিচিত নন, অনেকে পরিচিত, আবার অনেকে আপনারা এই টার্মগুলোর সঙ্গে পরিচিত নয়। এনএসই কী, লিস্টিং কী, ইস্যু কী, সাবস্ক্রাইব কী, আমি সহজভাবে একটু আপনাদের জন্য একটু ছোট করে বলে দিই। এরপরে অনেক অনুষ্ঠান হবে ওটা নিয়ে, এটা নিয়ে আপনারা বুঝতে পেরে যাবেন তখন। তবুও জাস্ট একটু ছোঁয়া দিয়ে রাখি, সহজ করে বলতে গেলে যেটা দাঁড়ায় যে গোটা ভারতে, শুধু এটা ভারতে হয় বলে তা নয়, আমি ভারতের উদাহরণ দিয়ে বলছি যে গোটা ভারতে যত কোম্পানিজ আমরা দেখি তারা বিভিন্ন রকমের কোম্পানি হতে পারে, প্রাইভেট, পাবলিক, বিভিন্ন রকমের হতে পারে। এর মধ্যে একটি বড় রকম যেটা হলো কি পাবলিক কোম্পানি বলা হয়, যেখানে সেই কোম্পানিতে সাধারণ মানুষ ইনভেস্ট করতে পারে এবং এই জিনিসগুলো যেখান থেকে রেগুলেটেড হয় বা যেখানে লিস্টিং হয় বা এইসবের কাজকর্ম হয় তাকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলা হয়। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ভেরি রিসেন্টলি আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা করেছে সেটা হলো গিয়ে যে তারা এখানে সোশ্যাল অর্গানাইজেশন যেগুলো আমাদের মতো মুক্তির মতো এনজিও যারা, তাদেরকেও সেখানে লিস্টিং করার সুযোগ করে দিয়েছে। আমরা তো প্রফিটেবল অর্গানাইজেশন নই, বাট এনএসই জেনারেলি প্রফিটেবলের জন্য, তার মানে যারা মুনাফা করে বা যাদের লাভ্যাংশ থাকে বিজনেস করার পরে, তাদেরই মূলত লিস্টিং হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে নন প্রফিট, যাদের কোনো লাভ্যাংশ থাকে না, যে ইনভেস্টমেন্ট বা যে পয়সা স্পন্সররা দেয় বা ফান্ডিং অর্গানাইজেশন দেয় তার 100%ই মানুষের জন্য, মানুষের কাজের জন্য চলে যায়। তো এই নন প্রফিটদেরও এখানে লিস্টিং করার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে অন্যান্য কোম্পানি, আজকের দিনে হয়তো শুধু কোম্পানি আসছে, ভবিষ্যতে এমন হতে পারে যে সাধারণ মানুষও সেখানে ইনভেস্ট করতে পারবে এবং এই সোশ্যাল কজে তারা ইনভেস্ট করবে। তো এটা একটা যুগান্তকারী ব্যাপার, যেখানে আমরা কিন্তু একটা খুব ভালো পজিশনে আসতে পেরেছি এবং সেটা আরও বেশি রিমার্কেবল। তার কারণ হচ্ছে এত অল্প সময়ে আমরা সেটা করেছি। এতে প্রচণ্ড রেগুলেটরি থিংস, প্রচণ্ড পরিমাণের কাগজপত্র, অডিটিং, ডকুমেন্টেশন, অনেক কিছু লাগে এবং সেগুলো অতি দ্রুততার সঙ্গে হয়েছে এবং তার জন্য এন্টায়ারলি দিস গোজ ক্রেডিট আমাদের এন্টায়ার টিমের জন্য যায়। আমি কোনো স্পেসিফিক কারো নাম বলবো না, কিন্তু প্রত্যেকে যারা এই টিমের ছিল আমাদের বিভিন্নভাবে, মানে এইচআর হোক, আমাদের পার্টনার ম্যানেজমেন্ট টিম হোক, অথবা অ্যাকাউন্টস টিম হোক, ইভেন বোর্ডের এবল অ্যাডভাইজারি যারা আমাদের দিয়েছেন, অ্যাডভাইস করেছেন, তাদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। তার জন্য সবাইকে প্রচণ্ড প্রচণ্ড ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আপনারা হাততালি দিয়ে তাদেরকে একটুখানি উৎসাহ করুন। পরে আমরা আরও তাদের দেখতে পাবো আজকের অনুষ্ঠানে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমাদের। এছাড়া এবছর আমরা অনেকগুলো নতুন পার্টনার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা হয়তো আজকে কেউ কেউ এখানে আসবেন বা অলরেডি এসে গিয়েছেন, যেমন কেপিএমজি, ভিভো, আনমোল, পোডটাস্ট, এরকম এসবিআই, এরা আমাদের সঙ্গে এই বছর যুক্ত হয়েছেন। তাদের জন্য কে আমাদের অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আমাদের পরে ভরসা রাখার জন্য, আমাদেরকে মানুষের কাজ করার আরও সাহায্য করে দেওয়ার জন্য। এরপরে যে মেনলি আরও পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে যে প্রজেক্ট অনুযায়ী হয়েছে সেগুলো পরে আমাদের ইভেন্টের মধ্যেই রয়েছে, আমি আর খুব একটা ডিটেলসে যাব না। কিন্তু যেটা আমি কয়েকটি দিক একটু দৃষ্টিপাত করতে চাই এবং আপনাদের সেগুলোকে বোঝা বা জানা খুব দরকার বলে আমি মনে করি। সেগুলো নিয়ে দু চার কথা আমি বলতে চাইবো এবং আপনারা সেগুলো মন দিয়ে শুনুন বা বোঝার চেষ্টা করুন। যখন আমরা একটা
ও আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস শুধু বলে নিই যে আমরা এইচসিএল গ্র্যান্টেও এবছর খুব ভালো রিমার্কেবল পজিশন করেছি। এইচসিএল গ্র্যান্ট ইন্ডিয়ার মধ্যে একটি খুবই প্রেস্টিজিয়াস এবং বড় ফান্ডিং ইভেন্ট, যেখানে আমাদের একটা প্রথম 3 জন পরিবেশ বিভাগে আমরা প্রথম 3 জনের মধ্যে একজন হতে পেরেছি। এটাও খুব চারটিখানি কথা নয়, এটা 17,000-এর মতো অ্যাপ্লিকেশন গোটা ইন্ডিয়াতে পড়ে। সেখান থেকে মোটে 3টে অর্গানাইজেশন পরিবেশ বিভাগে আসে এবং সেই 3টের মধ্যে একটিতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। যদিও আমরা প্রথম হতে পারিনি, কিন্তু এই 3 জনের মধ্যে থাকাটাও কিন্তু কোনো সহজ ব্যাপার ছিল না, খুবই ডিফিকাল্ট ছিল। কিন্তু এটা আমাদের একটা জার্নি, এটা একটা লার্নিং। এখানে আমাদের অনেক কিছু লার্নিং হয়েছে, যেগুলো আমরা চেষ্টা করব ভবিষ্যতে সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা বা সেগুলো করা, এবং তার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। এটাও একটা রিমার্কেবল ব্যাপার। আমি আপনাদেরকে বলবো একটু হাততালি দিয়ে সবাইকে সেটা শুভেচ্ছা জানান। এরপরে চলে আসি আমি যেটা কথাটা মেনলি বলতে চাইছিলাম কিছু জিনিস সেগুলোর জন্য। বিশেষ করে যখন আমাদের এই অর্গানাইজেশন বড় হতে শুরু করেছে, তার মানে একটা কথা আপনাদের বুঝতে হবে, অর্গানাইজেশন দুভাবে তৈরি হতে পারে। এক হচ্ছে গিয়ে বটম আপ অ্যাপ্রোচ, মানে ওপর থেকে শুরু হয়ে নিচে এলো, আর একটা বটম আপ অ্যাপ্রোচ মানে নিচের থেকে ওপরে গেল, মানে নিচ থেকে শুরু হলো ওপরে গেল, এবং টপ ডাউন অ্যাপ্রোচ যেখানে ওপর থেকে অর্গানাইজেশনটা তৈরি হয় এবং পরে নিচে আসে। তার মানে হচ্ছে যে এই দ্বিতীয় ক্ষেত্রে যেখানে টপ ডাউন অ্যাপ্রোচ হয়, সেখানে কিছু লোক বসে তারা ঠিক করে যে একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। তারা সেই অর্গানাইজেশনটা প্রথমে তৈরি করে, তারপরে সেখানে ফান্ডিং আসে, তারপরে তারা খুঁজে বেড়ায় যে কোথায় কাজটা করব এবং সেখানে তারা কাজটা করতে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অর্গানাইজেশনটা এরকম নয়। আমরা বটম আপ অ্যাপ্রোচে, মানে আমরা প্রথমে খুব মুষ্টিমেয়, বিশেষ করে আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট শঙ্করের চিন্তাভাবনা এবং নৈতিক চিন্তাভাবনা এবং আদর্শ থেকে ও যে কাজ শুরু করেছিল, পরে পরে আমরা এসেছি হয়তো। তো সেখানে যে ওই গ্রামের মধ্যে সমস্যাগুলোকে নিয়ে তাদেরকে একসঙ্গে করে, যাদের মধ্যে অনেকেই আজকের এখানে উপস্থিত থাকবেন বা আছেন অলরেডি, তাদেরকে নিয়ে এই সংস্থাটা তৈরি করা হয়। তারপরে আস্তে 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 এক একটা সমস্যা আসে, সেগুলোকে সমাধান করে তার সোশ্যাল একটা সলিউশন বের করে তার জন্য কাজ করা শুরু হয়। এই করে একটা বড় এরিয়া ডেভেলপমেন্টে কাজ শুরু হয়, যেখানে আজ এত লোক যার দ্বারা উপকৃত হচ্ছে বা যার সঙ্গে কাজ করতে পারছে। তো আস্তে আস্তে করে এইভাবে অর্গানাইজেশনটা বড় হয়েছে। তো এখন যখন আমরা বড় হয়েছি, এইবার আমাদের কতগুলো নৈতিক দায়িত্ব চলে আসে। যদি একটা অর্গানাইজেশন বড় হয়, তার কতগুলো নৈতিক দায়িত্ব চলে আসে, এবং সেই নৈতিক দায়িত্বগুলো কোনো একজনের নয়, এটা এন্টায়ার সংস্থার, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের, যারা এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন। তো সেগুলো কীরকম যদি আমি বলি যে আমরা আমাদের এত এমপ্লয়িজ, যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করছে, তারা বিভিন্ন জায়গায় আছে। কেউ স্যামের অফিসে কাজ করছে, কেউ লাইব্রেরি প্রেমিসিসে আমাদের ওখানে শ্রীধরপুরে, পূর্ব শ্রীধরপুরে কাজ করছে, কেউ বায়ো ভিলেজে কাজ করছে, কেউ আবার মায়েরা মাঠে কাজ করছে, অথবা তারা এক হাঁটু কাদার মধ্যে ম্যানগ্রোভ লাগাচ্ছে, কেউ হয়তো নদীর বাঁধে কাজ করছে, কেউ হয়তো আবার তার বাড়িতে নার্সারি তৈরি করছে, কেউ তারও বাড়িতে বসে বা ফুল বানাচ্ছে, ট্রেনিং পাচ্ছে। আবার কেউ দেখুন কলকাতা অফিসেও কাজ করছে, সেখান থেকে ব্যাক অফিসের সাপোর্ট দিচ্ছে, অ্যাকাউন্টসের সাপোর্ট বা বিভিন্ন রকম HR রিলেটেড সাপোর্ট, অ্যাডমিন সাপোর্ট দিচ্ছে। তাহলে এই আমরা এক একজন এক এক জায়গায় আছি, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু সমষ্টিগতভাবে আমরা একটা টিম। আমরা একটা টিম হিসাবে কাজ করি। ফলে আমাদের মধ্যে যেন কোনো রকম ভেদাভেদ না থাকে, আমাদের জন্য আমরা একে অপরের জন্য পরিপূরক হতে পারি, প্রত্যেকের পরিপূরক। মানে একজনকে যদি দেখি সে পারছে না, তাহলে যেন মানুষ হিসাবে আমি যে এগিয়ে যাই তাকে হেল্প করার জন্য, সেটাই সবথেকে বড়। না হলে
হবে না। ফলে সেই নিজেদের মধ্যে সেই বন্ডিংটা থাকতে হবে, নিজেদেরকে বুঝতে হবে। আর সবথেকে বড় কথা যেটা হলো যে পার্সপেক্টিভ, আমি বাংলায় কি বলবো ঠিক জানি না, যে আমি যেভাবে দেখি আরেকজনকে, সেই দেখাটা আমার পার্সপেক্টিভ থেকে মনে হচ্ছে যে আমি এই রকম দেখছি, কিন্তু আমার পার্সপেক্টিভটাই যে একমাত্র পার্সপেক্টিভ তার কোনো সেটা হয়তো ঠিক নয়। কারণ আমার পার্সপেক্টিভটা ঠিক কি ভুল সেটা বলা সম্ভব নয়, কারণ ঠিক ভুল বলে সেরকম কিছু হয় না। এটাও নির্ভর করে আমার দৃষ্টিভঙ্গির উপরে। পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি। তাহলে আমি যে দৃষ্টিভঙ্গিটা দিয়ে দেখছি শুধু সেইটাই একটাই দৃষ্টিভঙ্গি নয়, এটা বুঝতে হবে। অন্যর হয়তো ওই একই জিনিস সে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখছে এবং তার দৃষ্টিভঙ্গিটাও ঠিক হতে পারে এবং আমারটা ভুল হতে পারে, বা আমারটা ঠিক হতে পারে তারটা ভুল হতে পারে। ফলে তাদের দৃষ্টিভঙ্গি দিকে দেখতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক কাজ অনেক সহজ হয়ে যায়। সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো গিয়ে যে যদি দুটো সংস্থা আমরা দেখি, আমি এটা সবসময় বলি বা আমি নিজে রিয়েলাইজ করেছি যে দুটো সংস্থা যদি হয়, দুটো কোম্পানি যদি হয়, তাহলে তাদের মধ্যে শুধু ডিফারেন্সটা কি? একটা কোম্পানি খুব ভালো করছে, একটা সংস্থা খুব ভালো করছে, একটা সংস্থা অতটা ভালো করতে পারছে না। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কিন্তু শুধু তাদের মানুষদের মধ্যে, এছাড়া অন্য কোথাও নেই। তারা যে মেশিনারিজ, যে টুল ইউজ করে, যে সফটওয়্যার ইউজ করে, সেই সবগুলো কিন্তু দুটো কোম্পানিতেই সেমভাবে অ্যাভেলেবেল আছে এবং তারা সেটা ইউজ করতে পারে। কিন্তু শুধু ডিফারেন্স হচ্ছে মানুষ। আর বিশেষ করে আমাদের এই জায়গাতে যেখানে আমরা মানুষের জন্য কাজ করছি, তাহলে আমরাই হচ্ছে গিয়ে সব থেকে বড় অ্যাসেট এখানে। আমরাই সব থেকে, আমাদের সংস্থার সব থেকে বড় অ্যাসেট। ফলে আমাদের নিজেদের দক্ষতা খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে আমি যেন একটা মেশিন না হয়ে যাই। আমি যে কাজটা করছি সেটার মধ্যে আমার কি সক্রিয়তা আছে, আমি কিভাবে আলাদাভাবে সেটা করতে পারি, এইটা সবসময় মনে রাখতে হবে। এবং আমি সেটা একটু ভালো কি করে করতে পারি, আজকে যেভাবে করছি কালকে আরেকটু ভালো কি করে করতে পারি, অথবা আজকে যেটা করছি বা যেভাবে এই মুহূর্তে করছি আমি এই মুহূর্তটাকেই কি আরেকটু ভালোভাবে করতে পারি, এই কোশ্চেনটা সবসময় রাখতে হবে। আমার কাজ যেন আমাকে কখনো খেয়ে না নেয়, মানে আমার কাজ যেন আমাকে দাবিয়ে না দেয়। আমি যেন আমার কাজের ওপরে থাকতে পারি, মানে আমি যেন সেই কাজটাকে সবসময় ইম্প্রোভাইজ করতে পারি, সবসময় ভালো করতে পারি। সেই ভালো কিছু করার একটা ইচ্ছে রাখতে হবে। না হলে কিন্তু আমাদের কাজ করা কোনো মানে হয় না এবং কিছুদিন পরে আমরা টিকতে পারবো না। এবং আমরা এই যে বলছি যে আমরা ভালো কাজ করা দরকার কেন? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে যদি ওই ভালো হওয়ার ইচ্ছেটা না থাকে, তাহলে আমরা তো চিরদিন থাকবো না। আজকের এটা বায়োলজিক্যাল ব্যাপার, মানে আজকে আমি আছি কালকে নেই, বা কালকে ও থাকবে না, আরেকজন থাকবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের পরেও তো পৃথিবীটা থেকে যাবে, আমাদের পরেও মানুষ সভ্যতাটা থেকে যাবে। তাহলে আমি যদি সেই ইচ্ছেটা না রাখি ভালো করার, তাহলে আমাকে দেখে যারা শিখছে বা আমার যারা ছেলে মেয়ে বা তাদের যারা ছেলে মেয়ে, তারা কি করে শিখবে? ফলে আমি সেই শেখাটা দিয়ে যেতে হবে, সেই সেই ইচ্ছেটা, সেই উৎসাহটা তাদেরকে দেখিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমরা স্ট্যাগনেন্ট হয়ে যাব। এটা কিন্তু একটা অর্গানাইজেশনের পক্ষে খুব খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানে সেটা প্রত্যেককে বুঝতে হবে যে আমি যে কাজটা করি কালকে সেটা আরেকটু ভালো করে কি করে করতে পারবো, বা যেটা করছি সেটা আরেকটু ভালো কি করে করতে পারবো, এই ইচ্ছেটা সবসময় নিজের মধ্যে রাখতে হবে। এরপরে হচ্ছে আরেকটি বিষয় আমি যেটা ধরতে চাইবো, সেটা হলো যদি অর্গানাইজেশন যেহেতু এখন বড় হচ্ছে, তখন আমাদের কিছু রুলস রেগুলেশনস, কিছু প্রসেস আমাদেরকে মানতে হবে, আমাদেরকে সেগুলোকে করতে হবে। যেমন ধরুন, আমি যদি বলি যে আমি যে কাজটা করছি সেই কাজটা কি করে আমি তাকে ডকুমেন্টেড করব, মানে সেটা কিভাবে আমি লিপিবদ্ধ করব যে আমি যে কাজটা করেছি সেটা করেছি, এবং যাতে অন্য একজন সেটা দেখতে পায় এবং সেটা সে শিখতে পারে অথবা সেটা ভেরিফাই করতে পারে। বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের যে ফান্ডিং আসে এগুলো পুরোপুরি অন্য কেউ একজন ফান্ডিং করছে, কেউ সে পয়সাটা দিচ্ছে। তাহলে সে যদি ফিরে এসে জিজ্ঞাসা করে তুমি কি করেছো,
তাহলে সেটা যেন আমরা তাকে দেখাতে পারি। আজকের একজন সুপারভাইজ করছে, দেখছে গ্রামে যে একজন কাজ করছে, তাহলে সেই কাজ করাটা যদি সে মনে করে যে সে ঠিক করে করছে, তাকে আরেক স্টেপ ভাবতে হবে যে আমি কি করে এটা দেখাতে পারি যে আমি সেটা ঠিক করে করেছি। তার মানে সেটা তাকে ডকুমেন্ট করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এইগুলোকে আমাদের ভুললে চলবে না, এগুলো আমাদের দরকার, এগুলো করতে হবে। যত দিন যাবে তত এগুলোকে একটু বেশি করে করতে হবে, যাতে আমরা সেটাকে প্রুফ করতে পারি, আমরা সেটা যাতে দেখাতে পারি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো গিয়ে যে আমাদের প্রচুর এইচআর রিলেটেড পলিসিস আমরা এই বছর করেছি, আগের বছরও করেছিলাম, এই বছরও করছি। একটা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, বিভিন্ন রকম নতুন নতুন পলিসিস যেগুলো দরকার আমাদেরই স্বার্থে, আমাদেরই সবার স্বার্থের জন্য করা, সেইগুলো আমাদের এইচআর ডিপার্টমেন্ট মাঝে মাঝেই সেগুলো ফিল্ড অফিসে যায়, সেগুলোকে দিয়ে ট্রেনিং করায় কলকাতা অফিস, ফিল্ড অফিসে। আপনারা সেগুলো সিরিয়াসলি নেবেন, সেগুলোকে বুঝবেন, সেগুলোর উপরে কোশ্চেন করবেন, সেগুলো মানার চেষ্টা করবেন, সেগুলো লোকাল কপি রাখবেন প্রত্যেক অফিসে, এবং সেগুলো অলরেডি এগুলো ইনস্ট্রাক্টেড রয়েছে, সেগুলো পৌঁছেও গেছে অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে হয়তো এখনও যাচ্ছে। তো সেইগুলো আপনাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেগুলো আপনাদেরকে কোশ্চেন করতে হবে, সেগুলোর মধ্যে নিজেদেরকে ঢুকতে হবে, তার মধ্যে সেগুলো জানতে হবে, না জানলে হবে না। তাহলে এই পলিসিসগুলো খুব ইম্পর্টেন্ট অর্গানাইজেশন বড় হতে গেলে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি যে আমাদের ক্যাপাবিলিটি বিল্ডিং। মানে আমি যে কাজটা করছি, আজকের সমাজ এত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে আপগ্রেড না করি, নিজেদের যদি নতুন কাজ না শিখি, নতুন কাজ ভালোভাবে কি করে করা যায় সেটা যদি না শিখি, তাহলে সেটা একটা সমস্যার ব্যাপার। তো সেটার জন্য আমাদের প্রতি বছরই প্রচুর ক্যাপাবিলিটি বিল্ডিংসের কাজ হয়ে থাকে। এই ভবিষ্যতে পরের বছরে একটা আমাদের বড় চিন্তাভাবনা যেটা হবে সেটা হলো আরও বেশি করে কী করে এই ক্যাপাবিলিটিস বিল্ডিং করতে পারি। বিশেষ করে টিচারদের ক্ষেত্রে এটা তো প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে। আপনারা সারা বছর বিভিন্ন রকম ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যান। এইগুলো শুধু টিচারদের জন্য নয়, এটা সবার জন্য করতে হবে এবং করার চিন্তাভাবনা রয়েছে। কিছুটা আজকের হয়, কিন্তু আরও অনেক সেটাকে বাড়াতে হবে, এটা আমাদের চিন্তাভাবনা। তো এই জিনিসগুলো আপনাদেরকে আরও খেয়াল রাখতে হবে এবং সেগুলোকে সহযোগিতা করতে হবে। আর বিশেষ কিছু নয়, আপনারা খুব ভালো থাকুন, আজকে সারাদিন একসঙ্গে কাটান, নিজেরা পরিচিত হন সবার সঙ্গে, অনুষ্ঠানটা দেখুন, বুঝুন, কোশ্চেন করুন। এখানে অনেকে আমাদের বোর্ড মেম্বাররা বা অনেক সিনিয়র মেম্বাররা রয়েছে, তাদের সঙ্গে মেলামেশা করুন, তাদের সঙ্গে কথা বলুন, বোঝার চেষ্টা করুন এবং নিজেদের মধ্যে আদান প্রদান করুন বা ভাবের আদান প্রদান করুন। আর খুব ভালো থাকবেন, খুব মজায় কাটুন আজকের দিনটা। আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ।